0-60 আপনারা দেখে নিয়েছেন। নাও টাইম ফর 0-100। জিরো টু 60 আপনারা দেখে নিয়েছেন। নাও টাইম ফর, আর তারপরে যদি আপনি মাইলেজ বলেন তাহলে মোটামুটি আপনি ওই মানে 30 থেকে 35-এর ভিতরে পেতে পারেন। ইনফ্যাক্ট যদি লং রাইডসে যান, আমি এটাও বলবো যে এখানে যেহেতু টায়ারটা একটু হলেও রেয়ারটা মোটা আছে আর দুটো টায়ারই রেডিয়াল, একটু হলেও আপনি কনফিডেন্সটা এখানে বেটার বুঝতে পারছেন। আমি কিন্তু আবার বলি, হ্যালো ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য একটা রাইড কম্প্যারিজনের ভিডিও নিয়ে এসেছি। দুটো টাফেস্ট কম্পিটিটরকে রাইড কম্পেয়ার করবো, দ্যাট ইজ 2024 সুজুকি জিক্সার 250 অ্যান্ড 2024 বাজাজ পালসার N250। দুটোই কিন্তু মোটামুটি 250 সিসির ইঞ্জিন, অয়েল কুলিং দুটোতেই আছে, কিন্তু আবার ডিফারেন্সও আছে অয়েল কুলিংয়ে, ঠিক আছে। আর আজকের ভিডিওর মেন মোটো হবে দুটোকে রাইড করে কী ডিফারেন্স পাচ্ছি, তার উপরে কোন বাইকটা কিনা ঠিক হবে সেটা আজকে আপনাদের পর্যন্ত ডিরেক্টলি পৌঁছানোর আমি চেষ্টা করব। সাথে সাথে ফিচার স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ যে ব্যাপারটা আছে সেটাও আপনাদের বলবো, যাতে ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া আপনাদের হয়ে যায় যে এই দুটো বাইকের মধ্যে কোনটা আপনার জন্য কেনা ঠিক হতে পারে। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু রোল্টা বাজাজ বাগুইয়াটি কলকাতা অ্যান্ড অ্যানিমে সুজুকি বাগুইয়াটি কলকাতা ফর প্রোভাইডিং মি দিস বাইকস, সো দ্যাট আমি আপনাদের পর্যন্ত যেন এই রাইড রিভিউটা পৌঁছে দিতে পারি, বা বলতে পারেন রাইড কম্প্যারিজনটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের হাওড়া-হুগলি কলকাতাতে যদি আপনি থাকেন, কোনো রকমের যদি এখানে বাজাজ বা সুজুকি প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। চলুন বন্ধুগণ শুরু করা যাক। আর রাইড কম্প্যারিজনে যাওয়ার আগে আপনাদের সাথে ছোট্ট একটা এখানে সামারি শেয়ার করতে চাইবো যে দুটোর মধ্যে কি মোটামুটি ডিফারেন্স দেখতে পাবেন, তারপর আমরা রাইডে যাব। দেখুন প্রাইস সব থেকে আগে বলে দিই, N250 1,86,000, জিক্সার 2,42,000, 6,000 ডিসকাউন্ট পেতে পারেন 2,36,000 পর্যন্ত। মোটামুটি 40 থেকে 50,000 টাকার একটা প্রাইস গ্যাপ আছে। এরপরে যদি দেখেন দুটোতে কিন্তু এলইডি হেডল্যাম্প আছে, কিন্তু N250-তে প্রজেক্টর আছে, এখানে ইউএসডি আছে, অ্যান্ড দেন এখানে কিন্তু টেলিস্কোপিক ফোক দেখতে পাচ্ছেন। অ্যান্ড ডেফিনেটলি কী কী ডিফারেন্স আছে চালানোর সময় তো আপনাদের সাথে কথা বলবোই। কিন্তু হ্যাঁ, টায়ারটা যদি দেখেন 110/70 সেকশনে আছে উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, কিন্তু এখানে ডায়মন্ড কাট আছে। আর জিক্সারে কিন্তু দুটো টায়ারই রেডিয়াল পাবেন, যেটা আপনি এখানে N250-তে পাচ্ছেন না। অ্যান্ড দেন যদি দেখেন ডুয়াল চ্যানেল ABS এর সাপোর্ট দুটোতেই আছে, দুটোতেই কিন্তু 300mm ডিস্ক আছে, কিন্তু N250-তে এখানে আবার আপনি এই পেডেল ডিস্ক দেখতে পাচ্ছেন। আগেন বলে দিই কীরকম কি মানে ফারাক হচ্ছে সাসপেনশন, টায়ার অ্যান্ড ব্রেক, এটা কিন্তু চালানোর সময় বলবো। যদি এখানে ইঞ্জিনটা দেখেন দুটোর মধ্যে কিন্তু অয়েল কুল কিন্তু একটু ডিফারেন্স আছে। এখানে N250-তে অ্যাপ্রক্সিমেটলি 250cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার অয়েল কুল SOHC 2 ভ্যালভ ফিউল ইঞ্জেক্টেড ইঞ্জিন আপনারা পাচ্ছেন। 24.5 PS ম্যাক্স পাওয়ার, 21.5 নিউটন ম্যাক্স টর্ক উইথ স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ, ট্রাকশন কন্ট্রোল অ্যান্ড ABS মোড। এই তিনটে জিনিস আপনারা এখানে পাচ্ছেন, ঠিক আছে। কিন্তু যখন এখানে জিক্সারে আসছেন তখন কিন্তু এই তিনটে জিনিস নেই, স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ, ট্রাকশন কন্ট্রোল অ্যান্ড দেন ABS মোড। কিন্তু এখানে সুজুকি ইকো পারফরমেন্স, মানে এই ভেতরে বলতে পারেন ফ্রিকশনটাকে কম করে মাইলেজটা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। সুজুকি অয়েল কুলিং সিস্টেম, পেটেন্টেড টেকনোলজি। দেখুন কোম্পানি বলছে যে DOHC সেটআপ এখানে ইউজ করা হয়নি, কেন কি DOHC সেটআপ করলে কম্পোনেন্ট বেড়ে যায়, ঠিক আছে। বলতে পারেন যে ওই রেডিয়েটার ওইসব জিনিসগুলো এখানে এক্সট্রা লাগাতে হয়, খরচ বাড়ে, মেনটেন্যান্স বাড়ে, ওভারঅল ওয়েট বাড়ে, তো গাড়ির পারফরমেন্সটাও মানে বলতে পারেন ভালো তো হয়। কিন্তু এখানে DOHC সেটআপ ইউজ না করেও কোম্পানি এটা বক্তব্য SOHC, SOCS, দেন সুজুকি ইকো পারফরমেন্স, এইগুলো দিয়ে ট্রাই করা হয়েছে যে ওই কম্পোনেন্টগুলো না বাড়িয়েও এখানে পারফরমেন্সটাকে যেন ওই রকমই রাখা যায়। বাকি চালানোর সময় তো একটা কথা বলবোই, বলে দিই এখানে অ্যাপ্রক্সিমেটলি 250cc সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুল ফিউল ইঞ্জেক্টেড ইঞ্জিন আপনারা পাচ্ছেন। পাওয়ার টর্ক ফিগার এখানে বেশি আছে, 26.5 PS ম্যাক্স পাওয়ার, 22.2 নিউটন ম্যাক্স টর্ক আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। এবার এখানে এই যে এক্সস্টগুলো দেখছেন দুটোতেই কিন্তু আপনারা এখানে ডুয়াল ব্যারেল পাচ্ছেন। আর সব থেকে আগে আওয়াজটা শুনিয়ে দিই আপনাদেরকে N250-র। আওয়াজটা আপনাদেরকে আমি এখানে N250 শুনিয়ে দিলাম। এবার এখানে জিক্সারে কিন্তু আবার নিউট্রালে থাকলেও আপনাদেরকে আগে ক্লাসটা ধরতে হবে, নাহলে কিন্তু অন করতে পারবেন না। আমার বন্ধুকে বলবো এখানে অনটা করে দিতে, কিন্তু আপনারা এখানে আওয়াজটা শুনে নিন। মোটামুটি জিক্সার আর N250 দুটোরই আবার আপনারা শুনে নিয়েছেন। ওখানে 5 স্পিড গিয়ার বক্স, এখানে 6 স্পিড। এখানে আপনারা 150/60 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, 220mm ডিস্ক, অ্যান্ড এখানে কিন্তু আপনারা মনোশক পাচ্ছেন। এখানে টায়ারটা কি রেডিয়াল নয় সেটা আগেই বলেছি, আর এখানে 140 সেকশন, তো বলতে পারেন যে 10mm এখানে কম আছে, তাহলে এখানে কিন্তু 10mm আবার এই ডিস্কে বেশি আছে 230। আর এখানে আপনারা অ্যাডজাস্টেবল মনোশক সেটা তো পেয়ে যাবেন। সিট হাইট দুটোতেই বলতে পারেন 800mm, দুটোতেই কিন্তু স্প্লিট সিট। আর মোটামুটি যদি 5'2" পর্যন্ত হাইট হয়, ম্যানেজ করা দুটো বাইকে খুব একটা প্রবলেমেটিক হবে না। ট্যাঙ্ক এখানে 14 লিটার, ওখানে 12। জিক্সারে মোটামুটি 30 কিলোমিটার পর্যন্ত মাইলেজ, এখানে মোটামুটি 35 কিলোমিটার পর্যন্ত মাইলেজ এক্সপেক্ট করতে পারেন। অ্যান্ড দেন দুটোতে 165 গ্রাউন্ড ক্লিয়ারেন্স, জিক্সারে 156 কিলোগ্রাম ওয়েট, বলতে পারেন পালসারে 164 কিলোগ্রাম ওয়েট। আর দুটোতেই কিন্তু E20 যে ব্যাপারটা আছে, মানে দুটো ইঞ্জিনকে আপনারা এখানে ফ্লেক্সিবল দিয়েও রান করাতে পারবেন। হ্যান্ডেলবার এখানে অনেকটা চড়া আপনি দেখতে পাবেন। এটাকে অন করি, এখানে 5 সাইডের সুইচ, হাই বিম, লো বিম, টার্ন সিগন্যাল, হর্ন ঠিকঠাক, খুব বেশি লাউড না। এবার আমি
এবার আমি বলতে চাইবো এখানে এই যে মিটার কনসোল দেখছেন এটা কিন্তু ব্লুটুথ এনাবেল কমপ্লিট ডিজিটাল মিটার কনসোল। তো এই যে রাইট কানেক্ট যে এডিশন, রাইট কানেক্ট অ্যাপটাকে যদি মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি এটার সাথে কানেক্ট করেন, টার্ন বাই টার্ন ন্যাভিগেশন, কল, এসএমএস অ্যালার্ট ওগুলো আপনারা এখানে অ্যাক্সেস করতে পারবেন। তার সাথে সাথে দেখতে পাচ্ছেন টাইম, ফিউল গেজ সেন্সার, ওডোমিটার, স্পিডোমিটার, গিয়ার পজিশন সেন্সার, সরি এটা ট্যাকোমিটার, ঠিক আছে, আরপিএম মিটার, ওডোমিটারটা এখানে পাচ্ছেন। অ্যান্ড দেন সিলেক্ট বাটনটা যদি ইউজ করেন তাহলে এখানে কিন্তু ট্রিপ এ, ট্রিপের অ্যাভারেজ, ট্রিপ বির অ্যাভারেজ, ঠিক আছে, অ্যান্ড দেন অ্যাভারেজ, ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা উইথ দিস ব্যাটারি ভোল্ট এখানে দেখতে পাবেন। এখানে কিন্তু ওই ইয়েটা নেই, মানে মোবাইল চার্জিং পোর্টটা নেই, এখানে ইঞ্জিন কিল সুইচ আর নিচে হচ্ছে ইঞ্জিন অন করা সুইচ। এবার এই মিটারটা ব্যাপারে আগে চালানোর টাইমে কথা বলবো, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই চার্জিং পোর্টটা আপনারা পাচ্ছেন, আর এটাও কমপ্লিট ডিজিটাল মিটার কনসোল, কিন্তু এখানে দুটো জিনিস এক্সট্রা, ট্রাকশন কন্ট্রোল সিস্টেম অ্যান্ড রোড, রেন অ্যান্ড দেন অফ রোড, তিনটে এখানে আপনারা এবিএস মোড পাবেন। আর অফ রোডও গিয়ে কিন্তু আপনি ট্রাকশন কন্ট্রোলটাকে চাইলে অফ করতে পারেন। এখানেও দেখতে পাচ্ছেন ট্যাকোমিটার, স্পিডোমিটার, ওডোমিটার, গিয়ার পজিশন সেন্সার, ফিউল গেজ সেন্সার, ঠিক আছে। দেন যদি আপনি এই বাটনটার এখানে ইউজ করেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে ওডোমিটারের পরে এখানে ট্রাকশন কন্ট্রোল সিস্টেমকে অন অফ করতে পারবেন, ঠিক আছে, ট্রিপের অ্যাভারেজ, ট্রিপির অ্যাভারেজ, এই জিনিসগুলো আপনারা এখানেও পাচ্ছেন। আর সাথে সাথে এখানে হাই বিম, লো বিম, পাস লাইটের সুইচ, এটাকে টগল করার জন্য এই এম বাটন, টার্ন সিগন্যাল, হর্ন এখানেও সিমিলার পাচ্ছেন, এটাকে কিল সুইচ বলতে পারেন। আর প্রজেক্টরটাকে অন অফ করার জন্য এই সুইচটা পাচ্ছেন, আর নিচে হচ্ছে ইঞ্জিন অন করার সুইচ। আগেন বলি, এই যে আপনি এখানে মিরারটা দেখছেন এটা কীরকম মানে ভিউ দিচ্ছে আগে চালানোর টাইমে বলবো, ঠিক আছে। মোটামুটি বাইকটার ব্যাপারে কথা বলা হয়ে গেছে, চলুন এবার রাইডে যান, দেন দেখি দুটোর মধ্যে আপনারা কি তফাৎ দেখতে পাবেন রাইড করার টাইমে, ঠিক আছে। চলুন বন্ধুগণ, তবে এখানে রাইড কম্প্যারিজন স্টার্ট করা যাক। স্টার্ট করবো উইথ 10-50, কেন কি এখানে পাওয়ার আর টর্ক হালকা হালকা কম আছে। দেখুন যখন বসছেন রিয়ার ফিটেড ফুটপেগ, সিটটা হালকা প্রেস হচ্ছে, কমফোর্টেবল সিট, একদম যে সফট সেটা না, ঠিক আছে, হালকা আপনাকে ঝুঁকতে হচ্ছে। তো আপনি বলতে পারেন ওই স্পোর্টি স্ট্যান্সটা কিন্তু আপনি এখানে পাবেন, ঠিক আছে, ওটা নিয়ে আপনার কোনো মানে প্রবলেম হবে না, ঠিক আছে। খুব বেশি ঝুঁকতে হচ্ছে না, কিন্তু আবার ওই স্পোর্টি স্ট্যান্সটাও পাচ্ছেন। আর এবার চলুন বেশি টাইম ওয়েস্ট না করে শুরু করা যাক। স্পেশিয়াস সিট কিন্তু, চাই আপনি বসছেন চাই পিলিয়ন, অসুবিধা হবে না। ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, দেখছেন টাক টাক টানছে না, এই টানটাই খুব সুন্দর এই গাড়িটা। আর ব্যাপারটা কি বলুন তো, আপনি যদি ধরুন মানে ছোটো সিসি গাড়ি থেকে এখানে শিফট করেন, এই যে 250 সিসি যে ওই টানটার জন্য আপনার ভয় লাগবে চালাতে, ওই ব্যাপারটা কিন্তু এখানে নেই, ঠিক আছে। মানে মোটামুটি বলতে পারেন আপনার অসুবিধা হবে না যদি আপনি গাড়িটাকে প্রথমবারও চালান, খুব সুন্দরভাবে আপনি এটাকে ক্যারি করতে পারবেন। আর তারপরে এখানে দেখুন স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ দেওয়া আছে, যার জন্য বলতে পারেন ক্লাচটা কিন্তু যথেষ্ট হালকা। আর তারপরে যদি আপনি এখানে বা গিয়ার শিফটিংটা দেখেন, মোটামুটি হালকা একটা বলতে পারেন যে ওই এফর্ট লাগছে, আর ক্লিক সাউন্ডের সাথে সুন্দর শিফট হচ্ছে। আর এই দেখুন, দেখেছেন ইউএসডির জন্য এখানে সুন্দর আপনি এই যে কর্নারিং ব্যাপারটা না, এটাও করতে পারছেন। আর খুব ছোট একটা জায়গার মধ্যে কিন্তু গাড়িটা টার্নও হয়ে যাচ্ছে, তো টার্ন এরিয়াস খুব একটা বড় সেরকম এখানে নেই। আর এবার দেখুন এখানে স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ আছে, ঠিক আছে, চলুন ওটাকেও টেস্ট করি। সবথেকে প্রথমে এটাকে মোটামুটি 70-80 পর্যন্ত নিয়ে যাব, ঠিক আছে, অ্যান্ড দেন এটার ডাউন শিফট করে দেখবো যে কীরকম রেসপন্স দিচ্ছে, ঠিক আছে। 70 পার হয়ে গেছে, 80 ডাউন শিফট, থার্ড গিয়ারে চলে এসেছি, সেকেন্ড গিয়ার ডাউন শিফট। রিয়ার টায়ার কি স্লিপ করলো না? করেনি। কেন? বিকজ স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ আছে। এইটা না মানে বলতে পারেন মোটামুটি আপনার সেফটিতে অ্যাড হয়ে যায়। ধরুন সামনে আপনার কিছু চলে এসছে, আপনি হাইওয়েতে আছেন, আপনাকে ডাউন শিফট করতে হবে, ইঞ্জিন ব্রেকিং করছেন বা ওভারঅল স্পিডটাকে স্লো ডাউন করার জন্য আপনি গিয়ার ডাউন করছেন। যদি আপনি আচানক যদি ছেড়ে দেন না ক্লাচটা, অন্য বাইকে যেখানে স্লিপার ক্লাচ নেই, রিয়ার টায়ারটা স্লিপ করে যাবে, কিন্তু এখানে করবে না। তো এটা বলতে পারেন এটা সেফটিতে অ্যাড হয়ে যাচ্ছে, যেটা আপনারা এখানে বলতে পারেন যে জিক্সারে পাচ্ছেন না, ঠিক আছে। আরেকবার এখান থেকে একটা টার্ন নিয়ে দেখাবো আপনাদের, এই যে একদম কমফর্টেবলি করতে পারছেন, গাড়িটা কতটা লিন করছেন তাও কোনো প্রবলেম হচ্ছে না। আচ্ছা, এরপরে এখানে কিন্তু আবার মানে ভাই 250 সিসি গাড়ি, ঠিক আছে, চলুন এটার যে অ্যাক্সেলারেশন টেস্ট ওটাও করে নিই আগে। স্টার্ট করবো ফার্স্ট গিয়ার উইথ 3 হর্নস, 0 to 60 আপনারা দেখে নিয়েছেন। নাও টাইম ফর 0 to 100। এই যে 0 to 100-এ কিন্তু খুব কম সময়ের মধ্যে এটা পৌঁছে গেছে। এবার দেখুন আমি বলতে পারি মোটামুটি 110-20 পর্যন্ত যদি যান না, 110 পর্যন্ত খুব বেশি ভাইব্রেশন ফিল হবে না। 100-র পর থেকে হালকা ফিল হবে, কিন্তু 110-20 পর্যন্ত গেলে ভাইব্রেশনের জন্য আপনার চালাতে অসুবিধা হচ্ছে, ওই বোধটা হবে না। তো 110-20-কে মোটামুটি আপনি একটা কমফোর্টেবল ক্রুজিং স্পিড এখানে মেনে চলতে পারেন। আর তারপরে যদি বলেন যে স্টেবিলিটি কীরকম, 100-110-20 পর্যন্ত আমি এটাকে অনেকবার ট্রাই করেছি, আমার স্টেবিলিটিতে তো তেমন কোনো প্রবলেম এখানে ফিল হয়নি, ঠিক আছে। আর দেখুন যদি আপনি এখানে গিয়ার্স দেখেন, 5টা গিয়ার আছে, হ্যাঁ 6টা গিয়ার নেই, কিন্তু চালানোর সময়তে না ওই একটা জিনিস ফিল হবে না যে না ভাই 6 গিয়ার হলে ভালো হতো, ঠিক আছে, টানতে আরও মজা আসতো। ব্যাপারটা এটা যে এখানে টল গিয়ার্স দেওয়া আছে, ওই জন্যে
6টা গিয়ার না হলেও 5টা গিয়ারেও আপনার ওই যে প্রবলেম যে না মানে 6টা গিয়ার দরকার ওই জিনিসটা খুব একটা ফিল হবে না, ঠিক আছে। আর তারপরে যদি আপনি মাইলেজ বলেন তাহলে মোটামুটি আপনি ওই মানে 30 থেকে 35-এর ভিতরে পেতে পারেন। ইনফ্যাক্ট যদি লং রাইডসে যান 70-80 পর্যন্ত যদি টানেন গাড়িটাকে, আমার মনে হয় এই যে মাইলেজ যেটা আপনাদেরকে এখন আমি বললাম এটা আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে ব্রেকিংটা টেস্ট করার দরকার, কেন কি ভাই এখানে ডুয়াল চ্যানেল ABS দেওয়া আছে। তো চলুন ফার্স্ট ফ্রন্ট গিয়ারটাকে টেস্ট করবো, 60-তে নিয়ে যাবো অ্যান্ড 62-তে ফ্রন্ট ব্রেক। আচ্ছা, এখানে কিন্তু ABS ইন্ট্রুশন খুব একটা বুঝতে পারেনি, আর বলতে পারেন এই যে ফ্রন্ট ব্রেকিং যে সেট আপটা মানে লাজবাব, ঠিক আছে। সব থেকে বেস্ট ব্রেকিং আপনারা এখানে পাবেন, মানে ওয়ান অফ দ্য বেস্ট ব্রেকিং বলতে পারেন, ঠিক আছে। আরে হ্যাঁ, ABS কিন্তু খুব একটা বুঝতে পারেনি, আর ফ্রন্ট ব্রেকিংটা কিন্তু অসাধারণ। আর এরপরে রিয়ার ব্রেকিংটাও টেস্ট করবো, ঠিক আছে। টার্নটা করি, দেখুন টার্ন করতে মজা লাগে ভাই গাড়িটাতে। এটাকেও 50-60-তে নিয়ে যাবো অ্যান্ড দেন টেস্ট করবো। অ্যান্ড রিয়ার ব্রেক অ্যাট 62, এই যে আওয়াজ পাচ্ছেন, এই যে টক 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 আওয়াজটা পাচ্ছেন, এই যে এই আওয়াজটাই বলে দিচ্ছে, ঠিক আছে, যে ABS ইন্ট্রুশন কিন্তু এখানে ফিল হচ্ছে, মানে ABSটা আছে সেটা কিন্তু বুঝিয়ে দিচ্ছে। আর দেখুন বেস্ট ব্রেকিং তখন হয় যখন রিয়ারের সাথে সাথে আপনি ফ্রন্টটাকেও ইউজ করেন। চলুন ওটাকেও আপনাদের করে দেখিয়ে দিই। 60-তেই যাবো, রিয়ার উইথ ফ্রন্ট ব্রেক অ্যাট 62, দেখুন ভাই ব্রেকিং মানে ইজ অসম, খুব সুন্দর ব্রেকিং আপনারা পাবেন, ঠিক আছে। ব্রেকিং আমার মনে হয় না খুব একটা আপনাদের অসুবিধা হওয়ার কথা এই বাইকটাতে, মানে অসাধারণ ব্রেকিং, ওভারঅল ব্রেকিং খুবই সুন্দর। আর তারপরে যদি ওভারঅল সাসপেনশন বা যদি এখানে মানে ওভারঅল হ্যান্ডলিংয়ের যদি ব্যাপারটা দেখেন, দেখুন আমি এই কথাটা বলতে পারি যে মানে এই যখন এইরকম করছেন না বাইকটার মধ্যে এই যে সাসপেনশন আছে বিকজ অফ USD, ওই যে একটা স্টিফনেস ব্যাপার ওটা ফিল হচ্ছে, ঠিক আছে। রিয়ার সাসপেনশনটাও কিন্তু যথেষ্ট স্টিফ। এবার আপনি বলতে পারেন যেরকম এখনই বললাম স্টিফ মানে স্টেবিলিটিতে কোনো প্রবলেম নেই, হাই স্পিডে গেলে কর্নারিংয়েও খুব সুন্দর আপনি ফিল পাচ্ছেন, এগুলো কিন্তু এই সাসপেনশন সেট আপের জন্য হচ্ছে। আর তারপরে যদি আপনি দেখেন মানে ধরুন ছোটোখাটো মানে গাড্ডা বগেরা আছে, ওই জায়গাতে না আমার মনে হয় মানে এটাকে সাপোর্ট করে দেবে আপনাকে। কিন্তু যদি মানে খুব বেশি রকমের যদি হোলস থাকে, ঠিক আছে, ছোটো মোটো পটল ঠিক আছে, কিন্তু খুব বেশি যদি গাড্ডা থাকে তাহলে কিন্তু আবার আপনাকে ফিল করাবে যে না মানে ওই ফিডব্যাকটা আপনি সাসপেনশন থেকে পাবেন। ওভারঅল কিন্তু এনজয়েবল রাইড, ঠিক আছে। বাইক আপনার কথা শুনছে, কন্ট্রোল মিস করছে না। আর রিয়ার ভিউ মিররটাতেও রিয়ার ভিউটা আপনি খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আর বলতে পারেন যে সিটটাও স্পেশিয়াস, ঠিক আছে। আর হালকা একটা স্পোর্টি নেচার আছে, মানে স্পিডো ওডো গিয়ার পোজিশন সেন্সর, বলতে পারেন ব্লুটুথ এনেবল মিটার কনসোল, খুব সুন্দর আপনি এখানে একটা বাইক পেয়ে যাচ্ছেন। আর দেখুন ডেলি রাইড সিটি রাইডের জন্য তো খুবই ভালো, কিন্তু লং রাইড যেহেতু আপনি স্পোর্টি স্ট্যান্সটা পাচ্ছেন, আমার মনে হয় আপনাদের একটু হল্ট নিতে হবে। মানে মোটামুটি ধরুন 80-100 কিলোমিটার গেলেন, তারপরে একটা হল্ট নিলেন, তারপরে আবার আপনাকে রাইড করতে হবে। কেন কি এর বেশি যদি আপনি যেতে চান না, আপনার ব্যাকে হালকা একটা স্ট্রেন হতে পারে বিকজ অফ দিস স্পোর্টি নেচার। কিন্তু হ্যাঁ, ওই যে বললাম হল্ট নিলে কিন্তু আবার লং রাইডেও আপনি বাইকটাকে আরামসে ইউজও করতে পারবেন। দেখুন বাইকটার ব্যাপারে মোটামুটি বলা হয়ে গেছে। আর একটা ব্যাপার বলে দিই, বাইকটা কিন্তু চালানোর সময় খুব একটা ভারীও মনে হয় না, ঠিক আছে। এবার চলুন তাহলে এর কম্পিটিটরে যাই, জিক্সার 250, ওটার ব্যাপারে বলি অ্যান্ড দেন কনক্লুশনে গিয়ে ডিসাইড করবো যে দুটোর মধ্যে কোনটা আপনার জন্য কেনা ঠিক হতে পারে। বন্ধুগণ, এবার এটার রাইড কম্প্যারিজনটা স্টার্ট করি, ঠিক আছে। প্রথমে আমরা N250 দেখেছিলাম, এবার দেখবো জিক্সার 250। দেখুন যখন বসছেন না খুব একটা হাইটের ডিফারেন্স বুঝতে পারবেন না, কিন্তু সিটটা এখানে একটু হলেও টাইট মনে হবে। রিয়ার ফিটেড ফুটপেক সেম N250 মতন, কিন্তু এখানে আপরাইট পজিশন যেটা আপনারা মানে N250-তে পাচ্ছিলেন, ওখানে হালকা ঝুঁকতে হচ্ছিলো। তো প্রথমেই বলে দিই আপনাদেরকে লং রাইডে কিন্তু একটু হলেও এটা আপনাদের বেশি কমফর্টেবল রাইড দেবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলুন স্টার্ট করব। সব থেকে প্রথমে এই যে আপনাকে টার্ন এরিয়াসটা দেখাবো, এখানে এই যে হালকা কিন্তু জায়গার মধ্যে টার্ন হয়ে যাচ্ছে, এটা কিন্তু সব থেকে ভালো। আর হ্যান্ডেলটা যদি বলি, এইটা আর N250-র মধ্যে দুটোতেই কিন্তু ওই যে হালকা টাইট ব্যাপারটা কিন্তু আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আপনার বলবো সেটা হচ্ছে এই ক্লাচটা কিন্তু যেহেতু স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ নেই, এখানে কিন্তু হালকা হলেও N250 থেকে কিন্তু হার্ডার। আর তারপরে যদি আপনি এখানে গিয়ার শিফটিংটা দেখেন, এটাও কিন্তু N250 একদম মাখনের মতন সফট, এখানে কিন্তু অতটা সফট আপনারা পাবেন না, একটু হলেও কিন্তু আপনাকে ওই মানে টাফনেসটা আপনি এখানে বুঝতে পারবেন, ঠিক আছে। আর এবার দেখুন আমরা ইঞ্জিনের ব্যাপারে কথা যখন এতটা বলছি, তখন চলুন আবার এটার যেটা অ্যাক্সেলারেশন টেস্ট ওটা করে নিই, তারপর এটার ব্যাপারে আরও কথা বলবো। ফার্স্ট গিয়ারে দিয়ে দিয়েছি, 0 to 60 আপনারা দেখে নিয়েছেন। নাও টাইম ফর 0 to 100, আর 0 to 100ও আপনারা দেখে নিয়েছেন। দেখুন অ্যাক্সেলারেশনটা আপনারা এখানে দেখে নিয়েছেন। আমার মনে হয় না 0 to 60-তে খুব একটা তফাৎ আপনারা বুঝতে পেরেছেন, কিন্তু 0 to 100 যখন যাচ্ছেন তখন আমার মনে হয় N250 থেকে একটু হলেও
এখানে কিন্তু কম সেকেন্ডসে কিন্তু এটা অ্যাচিভ করে নিয়েছে। ইনফ্যাক্ট আপনি বলতে পারেন 0 to 100 হোক, টপ এন্ড হোক বা টপ স্পিড হোক, এখানে পারফরমেন্সটা আপনি একটু হলেও বেটার পাচ্ছেন। আর পুরোপুরি মানে বলতে পারেন যে এর মানে এই জন্য হচ্ছে বিকজ মানে এখানে বলতে পারেন ওয়েটটা আপনার 8 কিলোগ্রাম মতন কম আছে, পাওয়ার টপটা এখানে বেশি পাচ্ছেন, ঠিক আছে, এই জন্য বলতে পারেন। কিন্তু যদি স্মুথনেস দেখেন তাহলে কিন্তু আমি বলবো মোটামুটি N250 কিন্তু একটু হলেও এর থেকে বেশি স্মুদার আপনার ফিল হবে। আর আমি বলতে পারেন যে 95-100-এর উপরে কিন্তু গেলে হালকা ভাইব্রেশন ফিল হচ্ছে। কিন্তু আবার হ্যাঁ, এখানে বলতে পারেন যে ওই 6 স্পিড গিয়ার বক্স আছে, ওই জন্য 6 স্পিড যখন মানে 6 গিয়ারে যখন চলে আসে তখন কিন্তু স্মুথনেসটা আবার একটু হলেও বেড়ে যাচ্ছে। আর আপনি বলতে পারেন কমফোর্টেবল ক্রুজিং স্পিড মোটামুটি N250-র মতনই হবে, 110-120 পর্যন্ত কমফোর্টেবল ক্রুজিং স্পিড আপনি এটার বলতে পারেন। আরেকবার এটাকে টার্ন করে দেখবো, এই যে ভাই টার্ন করতে মজা লাগছে এটা, ঠিক আছে। এবার দেখুন আমি এটা আপনাদের বলবো যে যদি আপনি মানে স্টেবিলিটিতে দেখেন না, আমার মনে হয় না দুটো বাইকের মধ্যে খুব বেশি আপনার তফাৎ ফিল হবে। কিন্তু হ্যাঁ, আমি এটাও বলবো যে এখানে যেহেতু টায়ারটা একটু হলেও রেয়ারটা মোটা আছে আর দুটো টায়ারই রেডিয়াল, একটু হলেও আপনি কনফিডেন্সটা এখানে বেটার বুঝতে পারছেন। আমি কিন্তু আবার বলি N250 যথেষ্ট স্টেবল, কিন্তু কনফিডেন্সের ব্যাপারটা যখন আসছে হালকা হলেও আপনি এখানে একটু হলেও বেটার বুঝতে পারছেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আপনাদেরকে আমি আরেকটা ব্যাপার বলতে চাইবো, যখন আপনি কর্নারিংটা দেখছেন না তখন কিন্তু N250 আবার একটু হলেও বেটার দিচ্ছে কনফিডেন্সটা, ঠিক আছে। আচ্ছা, আর এবার দেখুন ইঞ্জিনে মানে যখন আপনি N250-তে দেখছিলেন ওখানেও কিন্তু মানে 5 স্পিড গিয়ার বক্স, আর এখানে 6 স্পিড, এখানে কিন্তু আবার ওই বারবার গিয়ার চেঞ্জ করতে বলছে আপ টু 4th গিয়ার, ঠিক আছে। 5th গিয়ারে যখন চলে যাচ্ছেন আলাদা স্মুথ হয়ে যাচ্ছে, 6th গিয়ারে গেলে তো বলারই কথা না, খুবই স্মুথ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো হ্যাঁ, ওখানে কিন্তু টল গিয়ার ছিল, কিন্তু এখানে যেহেতু মানে গিয়ার বেশি ওই জন্য খুব একটা টল বুঝতে পারবেন না। কিন্তু হ্যাঁ, 5th 6th গিয়ারে কিন্তু আবার স্মুথনেসটা আপনি ডেফিনেটলি বুঝতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এবার এটারও ব্রেকিংটা দেখে নিন। সব থেকে প্রথমে ফ্রন্ট ব্রেকটাকে টেস্ট করবে অ্যাট দ্য স্পিড অফ 60 অ্যান্ড ফ্রন্ট ব্রেক অ্যাপ্লাইড। আচ্ছা, আমি এইটুকু আপনাদের বলতে পারি ফ্রন্ট ব্রেকটা কিন্তু মানে খুবই সিমিলার আপনাদেরকে একটা রেজাল্ট দেবে ওয়েন কম্পেয়ার টু N250। কিন্তু একটা কথা বলি, এখানে অনেকগুলো ফ্যাক্টর আসছে যার জন্য একটু হলেও এখানে কনফিডেন্সটা আপনি বেশি পাবেন। সেটা হচ্ছে হ্যান্ডেল বারটা একটু উঁচু, আপনি হাইটটা একটু মানে বাইকের একটু ভেতরে বসছেন, টায়ারগুলো রেডিয়াল, পেছনের টায়ারটা চওড়া। আমি বলতে চাইবো মানে ফ্রন্ট টায়ার থেকে যে মানে বলতে পারেন যে ফিডব্যাক N250 হোক কি এখানে হোক, দুটোতেই আপনি সিমিলার পাচ্ছেন। কিন্তু যেহেতু এখানে এই যে ফ্যাক্টরগুলো বললাম, টায়ার, রেডিয়াল, এই জিনিসগুলো, এর জন্য একটু হলেও আপনি এখানে না কনফিডেন্সটা বেটার পাচ্ছেন অ্যাট দ্য টাইম অফ ব্রেকিং, ঠিক আছে, ফ্রন্ট ব্রেকে স্পেশালি। আর এখানে রিয়ারটাকেও টেস্ট করা হোক, সেম অ্যাট দ্য স্পিড অফ 60 অ্যান্ড 61। এই যে এই যে এই যে এই যে কুঁকু ব্যাপারটা দেখছেন, এই যে কুঁকু ব্যাপারটা না, মানে এটা কিন্তু ওই ABS ইন্ট্রুশনের জন্য আপনাদের এখানে ফিল হবে, ঠিক আছে। আর বলতে পারেন রিয়ার যে ABSটা ওটা কিন্তু ভেরি সিমিলার টু N250, ওখানেও প্রোগ্রেসিভ ছিল, এখানেও আপনারা প্রোগ্রেসিভই পাচ্ছেন। এই যে মানে ভাই এখানে N250 নিয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এরপরে রিয়ারের সাথে সাথে ফ্রন্টটাকে অ্যাপ্লাই করে দেখবো, চলুন, যেরকম আমরা N250-তে করেছিলাম, সেম অ্যাট দ্য স্পিড অফ 60 অ্যান্ড রিয়ার উইথ ফ্রন্ট ব্রেক অ্যাপ্লাইড। ও মানে আমি দেখুন একটা কথা তো এখানে ডেফিনেটলি বলবো যে ব্রেকিং না, আবার আপনাদেরকে একটা কথা কিন্তু খুব মানে ভালো করে আমি বোঝাতে চাইবো যে দুটোতেই কিন্তু ব্রেকিং অসাধারণ ব্রেকিং। কিন্তু আপনি যদি দেখেন কনফিডেন্সের ব্যাপারটা, বিকজ এখানে টায়ারটা একটু মোটা, আবার বলবো হ্যান্ডেল বারটা একটু উঁচু, আপনি একটু ভেতরে বসছেন, আর রেডিয়াল নেচার টায়ারের কনফিডেন্সটা হালকা এখানে ওভারঅল হ্যান্ডলিংয়ের জন্যও আমার মনে হচ্ছে যেখানে একটু হলেও বেটার পাচ্ছেন। কনফিডেন্সের ব্যাপারটা বলছি, ব্রেকিং কিন্তু দুটোতেই সেম, ঠিক আছে। ওই ব্রেকিংয়ের টাইমে কনফিডেন্স কোনটাতে বেশি, এইটাতে হালকা আপনি বেশি পাবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে আপনাদেরকে এখানে যেটা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট সাসপেনশন অ্যান্ড হ্যান্ডলিং। সাসপেনশন যখন এইরকম করছেন না, দেখুন বাইক কিন্তু আপনার কথা মানছে, এদিক ওদিক পালিয়ে যাচ্ছে না। আর হ্যাঁ, N250-তে আপনি স্টিফনেসটা একটু বেশি পাচ্ছিলেন বিকজ অফ USC, যেটা আপনি এখানে পাচ্ছেন না। কিন্তু বলবো এখানেও কিন্তু যথেষ্ট স্টিফ। আর রিয়ার সাসপেনশনটা যদি দেখেন ওটা কিন্তু N250 থেকে এখানে একটু হলেও কিন্তু বেশি স্টিফার আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। তাহলে আবার দেখুন জিনিসটা কিন্তু ঘুরে ফিরে ওই সেমই, হাই স্পিড, টপ স্পিড, কর্নারিংয়ে আপনাদের এটা হেল্প করবে অনেকটাই, বলতে পারেন যে গাড্ডাতেও হেল্প করবে, খুব বেশি জার্ক ফিল করবে না। কিন্তু N250-তে একটু হলেও গাড্ডাতে যখন যাচ্ছেন N250 একটু হলেও আপনাদের বেশি বলতে পারেন কমফোর্টেবল রাইড দেবে, কিন্তু এখানে ঝটকাটা একটু হলেও বেশি বোঝাবে N250 থেকে, ঠিক আছে। এইটুকু ডিফারেন্স যেটা আপনাদের এখনই বললাম। আচ্ছা, তারপরে ওভারঅল হ্যান্ডলিংয়ের ব্যাপারটা যদি বলি, এখানেও কিন্তু যদি আপনি রিয়ার ভিউটা দেখেন, সুন্দর রিয়ার ভিউ মিরর পাচ্ছেন, যেটাতে রিয়ার ভিউটা খুবই সুন্দর পাচ্ছেন, স্পিডো, ওডো, ট্যাকো, গিয়ার পজিশন সেন্সার, ঠিক আছে। এখানে টার্ন বাই টার্ন ন্যাভিগেশন, কল SMS অ্যালার্ট পাচ্ছেন, ঠিক আছে। স্পোর্টি রাইডার পজিশন, সাথে সাথে মানে কমফোর্টেবল আপরাইট রাইডার পজিশন, স্পেশিয়াস সিট, অ্যাক্সিলারেশনটা যথেষ্ট সুন্দর, ব্রেকিংটাও খুব সুন্দর, ঠিক আছে। কনফিডেন্স এখানে আপনি খুব সুন্দর পাচ্ছেন, ঠিক আছে। ওভারঅল কিন্তু এটাও যথেষ্ট এনজয়েবল রাইড। আর আমার মনে হয় যে
মানে যদি আপনি ডেলি রাইড করতে চান তাহলে তো খুবই সুন্দর, কিন্তু একটু হলেও N250 থেকে যদি আপনি এখানে এটাকে প্রেফার করেন ফর লং রাইড, এটা কিন্তু বেশি আপনাকে কমফোর্টেবল রাইড দিতে পারে। ঠিক আছে, চলুন মোটামুটি কথা বলা হয়ে গেছে দুটো বাইকের ব্যাপারে, এবার কনক্লুশনে যাই অ্যান্ড দেন দেখি কোন বাইকটা কিনা আপনাদের জন্য ঠিক হতে পারে। বন্ধুগণ, এবার কনক্লুশনে পালা, কোন বাইকটা কিনা ঠিক হবে, N250 নাকি জিক্সার 250? দেখুন, শর্ট অ্যান্ড সিম্পল রাখবো। সব থেকে প্রথমে এখানে যেটা বলবো N250 ব্যাপারে, হালকা কিন্তু একটু স্পোর্টি রাইডার পজিশন আছে, ওই জন্যে যদি একটা স্ট্রেচ অনেক দূর যেতে চান, ঠিক আছে, তাহলে কিন্তু একটু প্রবলেম হবে। আমি বলবো 70-80-100 কিলোমিটার পরে হালকা একটা হল্ট নিয়ে নিন, তারপরে যদি আবার লং রাইডের সাথে বেরোতে চান অসুবিধা হবে না, কেন কি ইঞ্জিন কিন্তু পুরোপুরি সাপোর্ট করবে লং রাইডকে। ঠিক আছে, এই রাইডের পজিশনটার জন্য হালকা একটু স্ট্রেন আসতে পারে। এবার আপনার যদি প্র্যাকটিস হয়ে গিয়ে থাকে তা আলাদা কথা, নতুন নতুন যদি বাইক কিনে থাকেন তাহলে এই একটা প্রবলেম হতে পারে। সলিউশনটা কি সেটাও আপনাদের বলে দিলাম। এখানে অয়েল কুলিং আছে, হিটিংয়ের কিন্তু কোনো ইস্যু হবে না। বাইকটা নেওয়া কার জন্য ঠিক হবে, দেখুন আপনাদের বাজেট আপনাকে 1,80,90 পর্যন্ত যেতে অ্যালাউ করছে, কিন্তু আপনার একটা কমপ্লিট একটা ব্যালেন্সড বাইক চাই। প্রজেক্টর ল্যাম্প, ঠিক আছে, ব্লুটুথ কানেক্টিভিটি, মোবাইল চার্জিং পোর্ট, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, দেন বলতে পারেন যে ডুয়াল চ্যানেল ABS, স্লিপ অ্যাসিস্ট ক্লাচ, চাকাগুলো মোটা চাই, বলতে পারেন একটা বেসিয়ার এক্সস্ট সাউন্ড আপনার চাই, স্পেশিয়াস সিট আপনার দরকার। ঠিক আছে, ইঞ্জিন থেকে পারফরমেন্স, ইনিশিয়াল, মিড রেঞ্জ, টপ এন্ড সব কিছু আপনার একদম প্রপার চাই। ঠিক আছে, ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালু ফর মানি বাইক বলতে পারি বাজাজ পালসার N250। ঠিক আছে, যেটা আমার লাগে 86,000 মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন। কিন্তু যখন এখানে আসছেন, হ্যাঁ ডেফিনেটলি 40-50 হাজার টাকা আপনি বেশি পে করছেন। আর আমি এটাও বলবো একটু হলেও কিন্তু ওখানে জিনিস আপনি মানে অ্যাডভান্স দেখতে পাচ্ছেন। আর এই বাইকটা কিন্তু বেশি বলতে পারেন সিটি রাইডের জন্য মানে আপনি বলতে পারেন সুইটেবল। আর হ্যাঁ, অকেশনাল লং রাইড যেটা বললাম সেটা তো আছেই। কিন্তু যখন এখানে আসছেন না, আমার মনে হয় দুটো জিনিস হলে এই বাইকটা কমপ্লিট হয়ে যেত, মানে এই প্রাইসটাকে জাস্টিফাই করতো। সেটা হচ্ছে স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ অ্যান্ড ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম। যদিও বা ওটা না হলে খুব বেশি প্রবলেম সেটা হচ্ছে না, কিন্তু আমি বলতে পারি এই বাইকটা কেনা কার জন্য ঠিক হবে। সুজুকি অ্যাজ এ ব্র্যান্ড, অনেক আমাদের মধ্যে অনেক জন এরকম আছে যারা এটাকে অনেক ভরসা করে, সেটা একটা ব্যাপার থাকতে পারে। আপনার মিড রেঞ্জ, টপ এন্ড, বলতে পারেন ইনিশিয়াল পারফরমেন্স আপনার সব থেকে বেশি চাই বা সব থেকে ভালো চাই। ইনফ্যাক্ট এটার থেকেও যদি আপনার বেশি প্রয়োজন বোধ হয়ে থাকে, অ্যান্ড দেন বলতে পারেন চাকাগুলো মোটা, দেন বলতে পারেন এই যে রেডিয়াল জিনিসটা এটাও আপনাদের চাই। আর এখানে আপনি লং রাইড বেশি প্রেফার করছেন, ঠিক আছে, বিকজ এখানে পুরোটা আপরাইট রাইডার পজিশন, তো লং রাইডেও আপনি বাইকটাকে বেশি মানে বলতে পারেন যে এটা সুইটেবল হবে আপনাদের জন্য। ঠিক আছে, এইসব জিনিসগুলোর জন্যে আমার মনে হয়, ঠিক আছে। আর সাথে সাথে যদি আপনাদের এটা বেসের এক্সস্ট সাউন্ড আর আগেইন মাইলেজ, কারণ কি এটা বেশি আপনাদের পারফরমেন্স দিচ্ছে, মোটামুটি 30 পর্যন্ত যদি আপনি সুইটেবল মনে করেন, ঠিক আছে, যদি ঠিকঠাক মনে করেন, আমার মনে হয় এই বাইকটা আপনি কিনতে পারেন। বাকি এই বাইকটার মধ্যে কী ছোট্টটা কমিয়ে আছে সেটা আপনাদের তো বলে দিলাম। এবার দেখুন দুটো বাইকের কী কী আছে না আছে আপনাদের বলে দিয়েছি, এবার ডিসিশনটা আপনাদের উপরে ছাড়ছি। এই রিভিউটা দেখার পরে আপনি কি মনে করেন, N250 কেনা ঠিক হবে নাকি জিক্সার 250? এটা ডিসিশনটা আপনাদের উপরে আমি ছেড়ে দিলাম। নিচে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভাইকে মোটিভেট করার জন্য ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে ক্লিক করতে প্লিজ ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হবে এই চ্যানেলে আপনাদের সাথে এরকমই একটা বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।